এই দেখ বাছা, এটা হচ্ছে নীলকান্ত মণি। এই মণি এতটাই শক্তিশালী যে এর দ্বারা সবকিছু করা সম্ভব। আর এই মণি দ্বারাই আমরা এতদিন ধরে এই পরিরাজ্যকে রক্ষা করে আসছি। পরিরাজ্যে আগত শত্রুদের এই নীলকান্ত মণি দ্বারাই আমরা যে ঘায়েল করেছি। আর এই মণি পরীরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, তাই আমার পর এই মণি পরিকন্যা পাবে। আর এই নীলকান্ত মণি দ্বারাই পরীরা পরিরাজ্যকে রক্ষা করবে। জয় হুকুম মাতা, আপনি আমাকে আশীর্বাদ করবেন। আপনি এবং অন্যান্য পরীরা যেভাবে এতদিন থেকে এই পরিরাজ্যকে রক্ষা করে এসেছে, আমিও যেন ঠিক তেমনি ভাবে পরিরাজ্যকে রক্ষা করতে পারি। এসব কথা বলে পরিকন্যা পরিমাতার পা ছুঁয়ে প্রণাম করে। আর কাল নাগিন তার জাদু দর্পণে এসব কিছু দেখে। মা মেয়ে মিলে ওই নীলকান্ত মণি নিয়ে কতই না কথা বলছে, কিন্তু ওই নীলকান্ত মণি তো আমার হবে। ছলে বলে কৌশলে আমি ওই নীলকান্ত মণি আমার করেই ছাড়বো। আর ওই নীলকান্ত মণির সাহায্যে আমি নাগলোক পরিলোক এমনকি পুরো পৃথিবীতে রাজত্ব করব। কাল নাগিন যে এসব পরিকল্পনা করছিল তা পরিকন্যা ও পরিমাতা কেউই আন্দাজ করতে পারছিল না। সই সই, মানুষ সরোবরে বর্ষার জল টইটম্বর করছে। চল না সই, মানুষ সরোবরে আমরা স্নান করতে চাই। তুই কিনা সত্যি বলছিস সই? মানুষ সরোবরে আবার এত জল হয়েছে, তবে আর দেরি করছিস কেন? চল চল যাই। এরপর পরিকন্যা আর তার সই মিলে মানুষ সরোবরের উদ্দেশ্যে রওনা দেয়। আর মানুষ সরোবরে গিয়ে পরিকন্যা ও মিষ্টি পরি মনের আনন্দে স্নান করতে থাকে। সই রে সই, কত যে মজা লাগছে এই জলে স্নান করতে। তোকে আর কি বলবো, আমার তো একদমই উঠতে ইচ্ছে করছে না রে। এইসব কথাকে আর বললে চলবে রে সই? এত বেশি জলে স্নান করলে তো আবার ঠান্ডা লেগে যাবে, তখন তো আবার পরিমাতার কাছে আমাদের বকা খেতে হবে। তো এবার চল চল সই, আমরা পরিরাজ্যে ফিরে যাই। মিষ্টি পরির কথা শুনে পরিকন্যা জল থেকে উঠতে রাজি হয়ে যায়। তারা দুজনেই স্নান থেকে উঠে পড়ে। আর ঠিক তখনই তারা সরোবরের পাশে একটা রক্তাক্ত অবস্থায় সাপকে দেখতে পায়। আর সাপটাকে দেখে তো পরিকন্যার ভীষণ মায়া হয়। পরিকন্যা জাদু বলে সাপটাকে সুস্থ করে তোলে। একে কি সই, তুই কিনা দয়া দেখিয়ে সাপটাকে সুস্থ করে তুললি? তুই জানিস না সাপেরা আমাদের চিরকালের শত্রু? এই সাপটা এখন যদি আমাদের ক্ষতি করে দেয় তখন? মিষ্টি পরির কথা শেষ হতে না হতেই সাপটা কাল নাগিনে পরিণত হয়। আর ন্যাকা কান্না করতে করতে বলে, না গো, তুমি যে ভুল ভাবছো। আমি অন্য আর 10টা সাপের মতো নই। আমি যে খুব ভালো সাপ। আর তাই তো আমাকে অন্য সব সাপরা মেরে নাগলোক থেকে তাড়িয়ে দিয়েছে। আমি যে আজকে আশ্রয়হীন। আর তাছাড়া যে আমাকে সুস্থ করে তুলেছে, আমি কি না আজকে তারই ক্ষতি করব? এটা তো আমি কখনো কল্পনাও করতে পারি না গো। এভাবে কাল নাগিন ন্যাকা কান্না করতে থাকে। আর কাল নাগিনের এমন ন্যাকা কান্নায় ভুলে পরিকন্যা বলে, আরে তুমি দয়া করে আর কেঁদো না গো, কেঁদো না, শান্ত হও। আর তুই দেখলি তো সই, দেখলি এই সাপটা কত ভালো। যাই হোক, তুমি আমার সইয়ের কথায় কষ্ট পেও না। আর আশ্রয়হীন বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে পরিরাজ্যে আশ্রয় দেব। তুমি জানো, তুমি আমাদের বন্ধু হয়ে পরিরাজ্যে চলো। সে কি কথাতে বলছিস রে সই? ও যে সাপ, ও কি না হবে আমাদের বন্ধু? তুই এই সাপের নাকা কান্নায় বলে এমন ভুল সিদ্ধান্ত নিস না, এর ফল যে ভালো হবে না। আহা সই, তুই এবার একটু থাম তো। এই সাপের এমন কষ্ট দেখে তুই এখনো এসব কথা কি করে বলছিস বলতো? তুই আর আমাকে বাধা দিস না রে। আমি এই সাপটাকে পরিলোকে নিয়ে যাবই যাব, আর এটাই আমার সেই সিদ্ধান্ত। পরিকন্যার সিদ্ধান্তের ওপর মিষ্টি পরি আর কোনো কথা বলতে পারে না। আর পরিকন্যা কাল নাগিনকে নিয়েই পরিলোকে যায়। যাক বাবা, অনেক কাঠখড় পুড়িয়ে আমি ওই পরিলোকে আসতে পারলাম। ভাগ্যিস একটু ন্যাকা কান্না কেঁদেছিলাম। তবে পরিকন্যার ওই সইত আমার লক্ষ্যের সামনে বিশাল বাধা হতে চাইছে। না, এবার পরিকন্যার সাথে তার বন্ধুর ইতি ঘটাতে হবে, নইলে যে ওই নীলকান্ত মণি আমার আর পাওয়া হবে না। এসব কথা ভেবে কাল নাগিন নতুন পরিকল্পনা করতে থাকে। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন, বন্ধু, তুমি আমাকে এই পরিলোক থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও আমাকে। তুমি অনেক ভালো মনের বলে তুমি আমাকে দয়া করে এই পরিলোকে আশ্রয় দিয়েছো, কিন্তু এসব নিয়ে
তোমার বন্ধু তোমার নামে তোমার মাতার কাছে কান ভাঙাচ্ছে, আর আমি এসব কি করে সহ্য করি বলো? কারণ আমার কারণে যে ওই নীলকান্ত মণি তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে। তোমার মাতা যে ওই নীলকান্ত মণি মিষ্টি পরীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এইসব তুমি কি বলছো কি? মাতা এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে, অথচ আমি কি না এসব বিষয়ে কোনো কিছুই জানি না। তবে আর বলছি কি, ওই মিষ্টি পরি তো নীলকান্ত মণি পাওয়ার জন্য কত কিছু করছে, আর তুমি যে আমাকে আশ্রয় দিয়েছো এটারই সুযোগ নিচ্ছে ওই মিষ্টি পরি। কাল নাগিনের কথায় পরিকন্যা ফুঁসতে ফুঁসতে রেগে পরিমাতার কক্ষে আসে, আর সেখানে গিয়ে দেখে মিষ্টি পরি ও পরিমাতা কথা বলছে। এসব দেখে তো পরিকন্যা আরো রেগে যায়। তুমি সঠিক সময়ে এসেছো পরিকন্যা, তোমাকে যে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। তুমি আমাকে না বলে কোন সাহসে একটা সাপকে পরিলোকে আশ্রয় দিয়েছো? মিষ্টি আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না। আরে আরে বাহ, ভালোই তো। তবে তো নাগিন ঠিক কথাই বলেছে। সই, তুই কি না আমার নামে মাতার কাছে এভাবে বিষ ঢালছিস? আর তাছাড়া মাতা, অসহায়দের আশ্রয় দেওয়ার শিক্ষা তো আপনি আমাকে দিয়েছেন। তবে আজ কেন শরীর কুমন্ত্রণা শুনে আমার কাছে আপনি কৈফিয়ত চাইছেন? মাতা, মিষ্টি পরি নীলকান্ত মণি হাসিলের জন্য এসব কথা বলছে, তাকে আপনি বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ না না সই, তুই যে আমাকে ভুল ভাবছিস। আমি কোনো কুমন্ত্রণা দিচ্ছি না রে। তুই যে ভুল করেছিস আমি শুধু সেই ব্যাপারে পরিমাতাকে বলছিলাম। চুপ কর তুই, তুই আর আমাকে একটা কথাও বলবি না। আমার চোখের সামনে থেকে তুই দূর হ, দূর হ বলছি। আমি তোর উদ্দেশ্য এবার বুঝতে পেরেছি, তবে তোর এই উদ্দেশ্য আমি কোনোদিনও সফল হতে দেব না। আমার নীলকান্ত মণি আমি কারো হাতে যেতে দেব না, জানিস? এসব কথা বলে পরিকন্যা পরিমাতার অনুমতি ছাড়াই পরিমাতা সিন্দুক খোলে আর নীলকান্ত মণিটা তার হাতে নেয়। আর তখনই সেখানে কাল নাগিন আসে, আর সে পরিকন্যার হাত থেকে নীলকান্ত মণিটা ছো মেরে নেয়। এই তো সেই নীলকান্ত মণি। এই মণির জন্যই তো আমি এতদিন থেকে এত অভিনয় করেছি, এত নাটক করেছি, আর কতই না অপেক্ষা করেছি। বন্ধু, এইসব আবার তুমি কি বলছো? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি। তুমি এই নীলকান্ত মণি আমার কাছ থেকে ছো মেরে কেন নিলে? এ আবার তোমার কেমন রূপ বলো তো? এটাই আমার আসল রূপ। আর এই নীলকান্ত মণি নেওয়ার জন্য যে এতদিন থেকে আমি তোমার মন জুগিয়ে চলেছি, আর তুমিও আমাকে ভুল করে বিশ্বাস করেছো। তাই আর বাড়াবাড়ি না করে আমার বশ্যতা স্বীকার করো, নয়তো এই নীলকান্ত মণির দ্বারা আমি তোমাদের ভৎস করে দেব। কাল নাগিনের এমন কথা শুনে পরিমাতা ও পরিকন্যারা ভ্যাবাচাকা খেয়ে যায়। আর তখনই মিষ্টি পরি কাল নাগিনের মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করে, আর কাল নাগিন মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে সে নীলকান্ত মণিটাও মাটিতে পড়ে যায়। আর মিষ্টি পরি সে নীলকান্ত মণিটা কুড়িয়ে নেয়। নীলকান্ত মণি ভৎস করে দাও, ভৎস করে দাও এই কাল নাগিনকে। মিষ্টি পরির কথা শেষ হতে না হতেই সেই মণি থেকে আলোক রশ্মি বেরিয়ে কাল নাগিনকে ভৎস করে দেয়। নাগিন ভৎস হওয়ার সাথে সাথেই মিষ্টি পরি সেই নীলকান্ত মণিটা পুনরায় পরিমাতার হাতে দেয়। জয়, তুই যে আজকে আমাদের অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করলি রে। আমি কোনোদিনও ভাবিনি যে ওই দুষ্টু কাল নাগিন এত বড় একটা পরিকল্পনা করেছে। আর আমি কিনা কাল নাগিনের কথায় তোকে ভুল বুঝেছি। তুই আমাকে ক্ষমা করে দে জয়। সত্যি কোনো সাপ কখনোই পরিদের বন্ধু হতে পারে না। পরিকন্যার কথায় মিষ্টি পরি পরিকন্যাকে ক্ষমা করে দেয়, আর এতে পরিমাতাও ভীষণ খুশি হয়। রাধা, ও রাধা মা, কোথায় কোথায় মা তুই? এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কি রে মা, কই রে তুই? কি গো রাধার মা, তুমি কিনা চোখের সামনে উঠোন ঝাড়ু দিচ্ছ, অথচ রাধা কোথায় আছে সেটাও আমাকে বলছো না। আমি আর কি বলবো বলো তো? তোমার মেয়ে কি আর একটা মুহূর্ত বাড়িতে থাকে নাকি? হ্যাঁ, তাছাড়া সে কোথায় যায় না যায় সেটা কি আমাকে বলে যায় নাকি? হ্যাঁ, দেখো গে তোমার মেয়ে কোন বন বাজারে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। আহা গিন্নি, তুমি আবার এভাবে কেন বলছো বলো তো? বাচ্চা একটা মেয়ে, এখনই তোর ঘুরে বেড়ানোর সময়। তুমি মেয়েটাকে নিয়ে এমন কটু কথা বলো না তো। কাকে তুমি নিজের বাচ্চা বলছো শুনি? আর দুদিন পরে তো তোমার মেয়ের 18 বছর পূর্ণ হবে। মেয়ের বিয়ে না দিয়ে খেলনা পুতুল এসব নিয়ে তুমি থাকছো। আমি তোমাদের বাবা মেয়েকে আর কিচ্ছুটি বলবো না। তোমায় আর বলতে হবে না গো গিন্নি, আমি গিয়ে আমার মেয়েটাকে খুঁজে নিয়ে আসছি। এদিকে রাধা জঙ্গলে ঘুরতে থাকে। একে কে বট গাছ, এ আবার তোমার কি অবস্থা হয়েছে বলো তো দেখি? চারদিকে আগাছা দিয়ে ভরে গেছে। বলি, তোমার কষ্ট হচ্ছে না বট গাছ?
কষ্ট তো হচ্ছেই, কিন্তু তুমি তো বেশ কিছুদিন থেকে এখানে আসোই না। আমি আর কাকে বলবো আমার আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য? তাছাড়া কেই বা আছে বলো তোমার মতো এমন দয়ালু? তুমি কেঁদো না গো, আর কষ্ট পেও না। আমি যখন তোমাকে একবার দেখেছি তখন আমি তোমার সব আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। রাধা, মা রাধা, কোথায় মা তুই? কোথায় গেলি রাধা? এই রে, বাবা তো মনে হচ্ছে এদিকেই আসছে। বটগাছ, আমি কিন্তু তোমার সব আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি। তোমার হয়তো আর কষ্ট হবে না গো। এবার আমি চলি গো, আমার বাবাজি এদিকেই আসছে। এই যে মা রাধা, তুই এই ঘন জঙ্গলে কি করছিসটা কি বলতো? আর আমি তো ওদিকে তোকে ডেকে ডেকে একদম অস্থির হয়ে যাচ্ছি। ও কিছু না বাবা, আমি তো এমনিতেই এই জঙ্গলটা ঘুরে দেখতে এসেছিলাম। তা বলছি বাবা, তুমি আমাকে এভাবে ডাকাডাকি কেন করছো? তুমি কি আমার জন্য কোনো কিছু নিয়ে এসেছো বাবা? সেটা তো তুই আমার সঙ্গে বাড়িতে গেলে বুঝতে পারবি। এবার তাড়াতাড়ি বাড়ি চল মা, তোর মা যে বাড়িতে রেগে একদম আগুন হয়ে আছে। বাবা, তুমি কি না আমার পছন্দের পুতুল নিয়ে এসেছো বাবা? আমার যে কি খুশি লাগছে। এমন পুতুলই তো আমি চেয়েছিলাম বাবা। তুমি একদম আমার পছন্দ মতোই পুতুল নিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ, তোর বাবা তো তোকে পুতুল নিয়ে এসে দেবে। বর নিয়ে আসার বয়সে তুই এখন বসে বসে পুতুল খেলবি। তোদের বাবা আর মেয়ের এমন বাচ্চামো দেখলে গাটা একদম জ্বলে যায়। গিন্নি, মেয়ের জামাই নিয়ে তুমি অত ভেবো না তো। আমি আমার মেয়ের জন্য রাজপুত্রের মতো ছেলে নিয়ে আসবো, তুমি দেখে নিও। হয়েছে হয়েছে, থাক। নিজের বাড়িতে ফুটো ছাড়া আবার আনবে নাকি রাজপুত্র? যত সব। তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করো। অযথাই কথা বলে নিজের মাথাটা আমি আর খারাপ করতে চাই না। এসব কথা বলে সুজাতা সেখান থেকে চলে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন পাত্রপক্ষ রাধাকে দেখতে আসে। মেয়েটা তো দেখতে ভারী মিষ্টি, একদম পরীর মতো। মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। তবে বলছি কি দাদা, এবার না হয় আমরা পণের ব্যাপারে কথা বলি। পণ বলছি কি দিদি, আপনি তো আমার ঘরবাড়ির অবস্থা দেখে বুঝতে পারছেন আমি আসলে কতটা গরিব। তবে আমি পণ কি করে দেব দিদি? পণ দিতে পারবেন না তো বড় বাড়িতে মেয়ের বিয়ে দিতে কেন চাচ্ছেন শুনি? ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা মোটেও উচিত নয়। একেই তো মেয়ের বয়স বেশি, তার উপর কিনা আবার পণ দেবে না। না 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 না, পণ ছাড়া যে আমি কিছুতেই আমার ছেলের বিয়ে দেব না। চল বাবা চল, এক্ষুনি এখান থেকে চল। চল বলছি। দেখেছো কি হলো? আমি আগেই বলেছিলাম বয়স থাকতে মেয়েটার বিয়ে দিয়ে দাও, কিন্তু আমার কোনো কথাই তো তুমি শোনোনি। এখন হলো তো? দেখলে তো তুমি, তুমি দেখলে তো পাত্রপক্ষ মুখের উপর কত কি বলে চলে গেল। আহা মা, তুমি দেখছোই তো বাবা কত চিন্তা করছে, তার উপর কিনা তুমি বাবাকে এভাবে কথা শোনাচ্ছ। বাবা, তুমি অত চিন্তা করো না তো, আমার বিয়ে না হলেই তো ভালো। আমি ইচ্ছে মতো বনে বাজারে ঘুরে বেড়াতে পারবো। গাছ, প্রকৃতি, পশু পাখি সবার সঙ্গে সময় কাটাতে পারবো। এই চুপ কর, একদম বনে বাজারে ঘোরার নাম মুখে নিবি না। এভাবে বনে বাজারে দস্যির মতো ঘুরে বেড়ানোর কারণেই তো তোর কপালটা এমন পুড়েছে। সুজাতার কথা শেষ হতে না হতে সেখানে একটা পরী আসে। আর পরীকে দেখে তো সকলে বেশ অবাক হয়ে যায়। অবাক হওয়ার কিছু নেই গো, তোমরা হয়তো আমাকে কখনোই দেখোনি, কিন্তু আমি প্রতিনিয়তই তোমাদের ওপরে নজর রাখছিলাম। বিশেষ করে রাধার উপর নজর রাখতাম, কারণ রাধা যে প্রকৃতি প্রেমী মেয়ে। আর তোমরা কিনা রাধার বিয়ে নিয়ে ভাবছো? আমি তো রাধাকে চোখে চোখে রেখেছি, কারণ আমার পালিত ছেলের বউ বানাবো বলে। এতদিন থেকে যে আমি রাধাকে নজরে নজরে রেখেছি। আর আজ যে রাধার 18 বছর পূর্ণ হয়েছে। এসব আবার তুমি কি বলছো কি পরি? আমি তো তোমার কথা আর কোনো কিছুই বুঝতে পারছি না গো। সেসব না হয় তোমরা তোমাদের মেয়ে জামাইয়ের কাছ থেকে শুনে নিও। এবার জামাই রাধাকে নিয়ে যেতে হবে। এসব কথা বলে পরি রাধাকে নিয়ে উড়াল দেয়। আর রাধা পরিরাজ্যে পৌঁছানোর পর পরীর ঘরে একটা বেগুন গাছ দেখতে পায়। একে কে পরীর ঘরে কিনা বেগুন গাছ? পরি, আপনি তো আমাকে আপনার ছেলের বউ বানানোর জন্যই নিয়ে এসেছেন, তবে আপনার ছেলে কোথায়? তাছাড়া ঘরের মধ্যে এই বেগুন গাছটা কেন লাগিয়ে রেখেছেন? রাধা, তুমি বেগুন গাছটা একবার ছুঁয়ে দেখো, তবে তুমি সবটা বুঝতে পারবে। পরীর কথা মতো রাধা বেগুন গাছটাকে ছুঁয়ে দেয়, আর সাথে সাথে বেগুন গাছটা অদৃশ্য হয়ে একটা রাজকুমারে পরিণত হয়। বাবা সুজিত, অবশেষে তুই তোর রূপ ফিরে পেলি বাবা। আর রাধা, এই হলো
আমার পালিত পুত্র সুজিত, আর অভয়নগরের জমিদার পুত্র। সুজিতের সাথে আমি তোমার বিয়ে দেব বলে ঠিক করেছি। সেসব তো আমি বুঝলাম, কিন্তু আপনার পালিত ছেলে এমন বেগুন গাছ কেন হয়ে গিয়েছিল? সে অনেক কথা রাধা। সুজিতের মা আমার অনেক ভালো বন্ধু ছিল। সুজিতের মা মারা যাওয়ার পর ওর বাবা যে খুব ভেঙে পড়ে। অবশেষে আমি সুজিতের দায়িত্ব নেই, আর রাজপ্রাসাদে থেকে আমি সুজিতকে বড় করতে থাকি। আর আমি বড় হওয়ার পরেই খুবই উগ্র স্বভাবের হয়ে যাই আর নির্বিচারে পশু হত্যা, বৃক্ষ নির্ধারণ করতে থাকি। আমার এমন বেপরোয়া আচরণে প্রকৃতি মাতা ক্ষুব্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন আর আমাকে আঘাতও করেন। তখনই আমি সুজিতকে বাঁচানোর জন্য প্রকৃতি মাতার পায়ে পড়ি। এতে করে প্রকৃতি মাতা সুজিতের শাস্তি কমিয়ে দেয় আর সুজিতকে একটা বেগুন গাছে পরিণত করে দেয়। আর সুজিতের বাবা ওর এমন অবস্থা দেখলে হয়তো মারাই যেত, কারণ তিনি যে তার ছেলেকে ভীষণ ভালোবাসেন। আর এসব সমস্যা থেকে বাঁচতে আমি সুজিতকে পরিরাজ্যে নিয়ে এসে নিজের ঘরেই লালন পালন করতে থাকি। কিন্তু আমি কিছুতেই সুজিতের আসল রূপ ফেরাতে পারিনি। অবশেষে আমি পুনরায় প্রকৃতি মাতার দ্বারস্থ হই। নানা পরি, তোকে আর কিছুতেই আমার পায়ে মাথা ঠুকতে হবে না। আমি ওই শয়তান ছেলের মুক্ত হওয়ার উপায় বলে দিচ্ছি। কোনো প্রকৃতিপ্রেমী যুবতী মেয়ের ছোঁয়া পেলে তোর ছেলে আবারও আগের মতো হয়ে যাবে। ও, এবার আমি তবে বুঝতে পেরেছি। আর তাই হয়তো আপনি আমার উপর নজর রেখেছিলেন। আর তাই তো আমার 18 বছর পূর্ণ হতেই আমাকে নিয়ে এসে আপনার ছেলের রূপ ফেরালেন, তাই তো? এই তো, বুদ্ধিমতী মেয়ের মতো তুমি সবটা বুঝে নিয়েছো। এবার চলো তবে আমরা পৃথিবীতে ফিরে যাই। তোমাদের বিয়ের ব্যবস্থা করতে হবে তো নাকি? এরপর পরে সুজিত আর রাধাকে নিয়ে বিমলের বাড়িতে ফিরে আসে। এরপর রাধা তার বাবা মাকে সব কথা খুলে বলে। সব তো শুনলেই তোমরা। এবার কি তোমরা তোমাদের মেয়ের সঙ্গে আমার পালিত ছেলের বিয়ে দেবে না? অবশ্যই দেব। দেখলে তো গিন্নি, আমি আমার মেয়ের জন্য রাজপুত্রের মতো জামাই পেলাম, তা আবার পণ ছাড়া। আর আমি আমার মেয়েকে পণ ছাড়া বিয়ে দিয়ে এটা প্রমাণ করে দেব যে পণ একটা সামাজিক ব্যাধি। আমরা নিজেরা চেষ্টা করলে পণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। বিমলের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর খুব ধুমধাম করে সুজিত আর রাধার বিয়ে হয়ে যায়। পরিরাজ্যে অনিতা নামে এক পরী থাকত। তার কোনো সন্তান ছিল না, আর সন্তান না থাকার কারণে পরিরাজ্যের সবাই তাকে সবসময় আজে বাজে কথা বলে অপমান করত। ও বাবা, সকাল সকালে এই অলক্ষীটার মুখ দেখতে হলো। না জানে সারাদিন আমার সাথে কি কি অশুভ ঘটনা ঘটবে। এভাবে কেন বলছো কামিনী পরি? আমার জন্য তোমার সাথে অশুভ কেন হবে? ও, তুমি বুঝতে পারছো না বুঝি আমি কেন বলছি? অলক্ষী, আজ পর্যন্ত তো একটা পরিকন্যার জন্ম দিতে পারলি না। তোর জন্য আমার দিনটা অশুভ হবে না তো কি শুভ হবে? অনিতা পরীর দিন এভাবেই কাটছিল। সবার অপমান সহ্য করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। সে সব সময় ঈশ্বরের কাছে একটা সন্তান কামনা করত। এভাবেই চলতে চলতে একদিন সবাই মিলে অনিতা পরীকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দেয়। এরপর অনিতা পরী পৃথিবীতে চলে আসে আর বনের মধ্যে হাঁটতে থাকে। সে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, হে ঈশ্বর, তুমি কেন আমাকে সন্তান দিলে না? আমার কি অপরাধ ছিল? আজ একটা সন্তান নেই বলে সবাই মিলে আমাকে কত অপমান করে। আজ তো পরিরাজ্য থেকে আমাকে তাড়িয়েই দিল। এখন আমি কি করব আর কোথায় যাব? আমি কি কোনোদিনও মা ডাক শুনতে পারবো না? এসব বলে অনিতা পরী অনেক কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে বনের আরো গভীরে চলে যায়। সেখানে এক সাধু বাবা একটি গাছের নিচে বসে ধ্যান করছিল। সে অনিতা পরীকে কাঁদতে দেখে তার কাছে ডাকে, কি হয়েছে রে মা তোর? তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। এরপর অনিতা পরী সাধু বাবাকে সব কথা খুলে বলে। তুই কোনো চিন্তা করিস না মা, আমি ধ্যান করে দেখছি
তোর সমস্যার কোনো সমাধান খুঁজে পাই কিনা। এরপর সাধু বাবা আবার চোখ বন্ধ করে ধ্যান করা শুরু করে। আর কিছুক্ষণ পর ধ্যান শেষ করে সাধু বাবা অনিতাকে বলে, শোন মা, এখান থেকে 100 ক্রোশ দূরে যে তিব্বত পাহাড়টা রয়েছে, সেই পাহাড়টা পেরোলে তুই এক জঙ্গল দেখতে পাবি। সেই জঙ্গলের গভীরে একটা পরিদেয়া পুকুর আছে। সেই পরিদেয়া পুকুরের কাছে গেলেই তো সব ইচ্ছে পূরণ করতে পারবি। আপনি সত্যি বলছেন বাবা? ওই পুকুর আমাকে সন্তান দিতে পারবে? হ্যাঁ, তবে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি যা। এরপর অনিতা পরীর দেয়া সেই পুকুরের সন্ধানে বেরিয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে অনেক দুর্বল হয়ে পড়ে। আরো যে কত দূর যেতে হবে কে জানে, আমি যে আর পারছি না। এখানে তো আমার জাদু শক্তিও কাজ করছে না, কি যে করি। উফ, বড্ড পানির পিপাসাও পেয়েছে। একটু কি বসে জিরিয়ে নেব? না না, আমার হাতে একদম সময় নেই। আমাকে যে ওই পরি দেওয়া পুকুরের কাছে যেতেই হবে। এসব বলে অনিতা হাঁটতে থাকে। অনেক কষ্টের পর অবশেষে সে ওই পরি দেওয়া পুকুরের কাছে পৌঁছে যায়। এই তো আমি সেই পুকুরের কাছে এসে গেছি। কে তুমি, আর আমার কাছে কেন এসেছো? আমি যে তোমার কাছে একটা সাহায্য নিতে এসেছি গো পুকুর। আমার কাছে সাহায্য নিতে এসেছো, কিন্তু আমি আবার তোমাকে কি করে সাহায্য করব? আমি যে পরি দেওয়া ছাড়া আর কিছুই করতে পারি না। আমি তো সেজন্যই এসেছি গো। আমার কোনো সন্তান নেই। সন্তান না থাকার কারণে সবাই আমাকে কত কত কথা শোনায়, এমনকি পরিরাজ্য থেকে আমাকে তাড়িয়েও দিয়েছে। তাই আমি তোমার কাছে একটা পরি সন্তান চাইতে এসেছি। তুমি কি আমার সাহায্য করবে গো? আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি। তুমি যে তিব্বত পাহাড়টা পেরিয়ে এলে, সেই পাহাড়ের চূড়ায় একটা নীল রঙের পদ্ম ফুল আছে। সেই পদ্ম নিয়ে এসে যদি তুমি আমার জলে ফেলো, তবে আমি তোমাকে সাহায্য করব। পুকুরের কথা শুনে অনিতা আর দেরি না করে নীল পদ্মের সন্ধানে বেরিয়ে পড়ে। পদ্ম তো জলে হয়, স্থলেও পদ্ম হয় নাকি? সেটা তো আমি আজ প্রথম শুনলাম। সে যাই হোক, আমাকে যে করেই হোক ওই পদ্ম নিয়ে যেতেই হবে। পাহাড়ে তো উঠে পড়লাম, কিন্তু নীলপদ্ম আমি কোথায় পাবো? কোথাও তো আমি দেখতে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর অনিতা সেই নীল পদ্মটি দেখতে পায়। ওই তো নীলপদ্ম। ভারী অবাক করা কাণ্ড। সত্যিই তো, পদ্মটি জল ছাড়া স্থলেও কত সুন্দর করে ফুটে আছে। তবে এবার তাড়াতাড়ি করে পদ্মটি নিয়ে ওই পুকুরের কাছে চলে যাই। এরপর অনিতা নীল পদ্মটি নিয়ে সেই পরীর দেওয়া পুকুরের কাছে চলে যায় আর নীল পদ্মটি পুকুরের জলে ফেলে দেয়। পুকুর, আমি তোমার শর্ত পূরণ করেছি, এবার তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ, আমি তোমার কাজে অনেক খুশি হয়েছি। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু আমি পূর্ণিমার রাত ছাড়া পরি দিতে পারি না। পরি সন্তান নিতে চাইলে তোমাকে পূর্ণিমা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে পুকুর, পূর্ণিমা রাত পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর কটা দিন কেটে যায় আর পূর্ণিমা রাত চলে আসে। অনিতা পরি দেওয়া পুকুরের কাছে চলে যায়। পুকুর, আজ তো পূর্ণিমা রাত, তুমি আমাকে পূর্ণিমা রাতে সন্তান দিতে চেয়েছো। হ্যাঁ, আমার সেটা মনে আছে। এরপর পুকুর 3টি পরি সন্তান ভাসিয়ে তোলে আর অনিতাকে বলে, এই নাও, এই পরিদের মধ্যে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো একজনকে বেছে নাও। এরপর অনিতা তাদের মধ্যে থেকে একজনকে কোলে তুলে নেয়। আজ আমি ভীষণ খুশি পুকুর, তোমার জন্য আজ আমি সন্তান পেয়েছি। আমি মা হতে পেরেছি। আমার আর কোনো দুঃখ নেই। এখন আমিও মা ডাক শুনতে পারবো। আর কেউ আমাকে কোনো বাজে কথা বলতে পারবে না, কেউ অপমানও করতে পারবে না। তোমাকে
তোমাকে অনেক ধন্যবাদ গো পুকুর। এরপর অনিতা পরী তার পরী সন্তানকে নিয়ে আবারও পরীরাজ্যে ফিরে আসে। অনিতা পরীর সাথে তার সন্তানকে দেখে পরীরাজ্যের সবাই ভীষণ অবাক হয়ে যায়। কি ব্যাপার অনিতা পরী, তুমি এই পরী সন্তান কোথায় পেলে? এরপর অনিতা পরী সবাইকে সব ঘটনা খুলে বলে। ও আমার সন্তান আর আমি ওর মা। এরপর পরীরাজ্যের সবাই আর কোনো কথা না বলে সে পরী সন্তানকে অনিতা পরীর সন্তান হিসেবে মেনে নেয়। আর কখনো তারা অনিতাকে কোনো রকম অপমানমূলক কথা বলতো না। সবাই একসাথে মিলেমিশেই থাকতো। আর এভাবেই অনিতা পরী সুখে শান্তিতে তার সন্তানকে নিয়ে পরীরাজ্যে দিন কাটাতে থাকে।